ওকে, তাহলে এখন দেখাবো যে এই অধ্যায় থেকে জাবেদাগুলো আসলে সেগুলোর আনসার কিভাবে করবে। আমি একদম সবগুলো জাবেদা দেখাবো যাতে আর তোমাদের কোনো সমস্যা না হয়। এই ভিডিও তুমি দেখলে আর বই থেকে জাবেদা করার ইনশাল্লাহ কোনো দরকার পড়বে না। তো দেখো, আমরা করব অবচয়ের জাবেদা দাখিলা। ঠিক আছে, অবচয়ের জাবেদা দাখিলা তোমাকে করতে হলে অবশ্যই কিন্তু জাবেদার একটি ঘর আঁকতে হবে। ঠিক আছে, আমি তো আমার সুবিধার্থে এভাবে দাগ দিয়ে রেখেছি, তোমরা এগুলো আবার আগে দিও না। তো জাবেদার এইভাবে একটা ঘর আঁকবে। ঘর আঁকার পর তুমি তোমার অঙ্কটাতে খেয়াল করবে, অবশ্যই তোমার অঙ্কে ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো, আমি এইখানে একটি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি যাতে কোনো সমস্যা না হয় সেজন্য। কিন্তু যারা হচ্ছে যে একদমই আরো সহজভাবে শিখতে চাও তাদের জন্য আরেকটা ব্যবস্থা রেখেছি। দেখো, এই যে এই পাঁচটা আমার কি কি এন্ট্রির জাবেদা দিতে হয় অবচয় থেকে। প্রথমেই দেখো, এই যে এই পাঁচটা লাল কালি দিয়ে যা দেখছো, আমরা এই সিরিয়ালে জাবেদাগুলো দিব। ঠিক আছে, প্রথমে যদি কোনো মেশিন ক্রয় করে কোনো ব্যক্তি অথবা কোনো কোম্পানি, তাহলে তার জাবেদা দিব। মেশিন ক্রয়ের জাবেদা আমরা জানি মেশিন হিসাব ডেবিট, আর যদি মেশিনটি নগদে করি অথবা ব্যাংকে চেকে করি তাহলে নগদান হিসাব ক্রেডিট, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট, এইভাবে দিতে পারি। এরপর জাবেদা দিব অবচয়ের, অর্থাৎ আমরা যে বার্ষিক অবচয় নির্ণয় করলাম সেই বার্ষিক অবচয়ের জাবেদাটি দিব। এরপর হিসাব বন্ধ করে দিব, অর্থাৎ অবচয় যেহেতু একটি নামিক হিসাব সেহেতু আমাকে কি করতে হবে, অবচয় হিসাবটি বছরের মধ্যেই বন্ধ করে দিতে হয়। ওকে, আমি অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি, একটু দেখো। হেক্সা কোম্পানি 2020 সালের 1 জানুয়ারি তারিখে 1,10,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। এই যে 1,10,000 টাকায় একটি মেশিন ক্রয় করেছি, তাহলে আমি জাবেদা দিতে বলেছি কি, প্রথমেই জাবেদা দিবে মেশিন ক্রয়। মেশিন ক্রয়ের জাবেদা হয়, একটু কষ্ট করে লেখো, মেশিন হিসাব ডেবিট, যেহেতু সম্পদ পেয়েছি মেশিন হিসাব ডেবিট, আর হচ্ছে এইখানে তোমরা লিখতে পারো নগদ অথবা ব্যাংক, কোনো সমস্যা নেই, কারণ কেউ কেউ চেকে কিনে, কেউ কেউ নগদ টাকায়ও সম্পত্তি কিনতে পারে। ঠিক আছে, যত টাকা হয় তত টাকা দিয়ে লিখবে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি 1,10,000 টাকা। ঠিক আছে, 1,10,000। তো দেখো, এখানে একটু কথা আছে, যদি হেক্সা কোম্পানি 2020 সালের 1 জানুয়ারি তারিখে 1,10,000 টাকায় যে সম্পত্তি কিনেছে সেটি সংস্থাপন ব্যয় এবং পরিবহন খরচ যদি থাকতো তাহলে কিন্তু সেটিকে যোগ করে আমরা এই যে 1,10,000 সাথে দেখাতাম। যেহেতু নেই সেহেতু আমরা মেশিন হিসাব ডেবিট জানুয়ারি 1 তারিখে দিব, না নগদ অথবা ব্যাংক হিসাব ক্রেডিট 1,10,000। ঠিক আছে, এরপর খেয়াল করো, যার ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা এবং অবচয় হার 10%। তাহলে দ্বিতীয় জাবেদাটি কি দিতে বলেছি, দেখো, দ্বিতীয় জাবেদা দিতে বলছি অবচয়। মেশিন হিসাব দেওয়ার পরেই আমার অবচয়ের জাবেদাটি দিতে হয়। এখন অবচয়টা কিভাবে নির্ণয় করবে এখান থেকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি একটু আগে। তো দেখো, 1,10,000 টাকা থেকে তোমরা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিবে যদি সরল রৈখিক পদ্ধতিতে করি আমরা। ঠিক আছে, তো ভগ্নাবশেষ মূল্য যদি বাদ দিই 10,000 টাকা, থাকলো কত, 1,00,000 টাকা। ঠিক আছে, এই 1,00,000 টাকার উপর তুমি 10% অবচয় ধার্য করবে, অর্থাৎ এখানে 10% দেয়াই আছে। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে 10% করে দিব, করলাম, দেখলাম আমরা 10,000 টাকা আসলো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আবার বলছি, 1,10,000 টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা যেটি আছে দেয়া সেটি বাদ দিলাম। বাদ দিলে আমরা অবচয়যোগ্য মূল্য পেলাম অথবা অবচয়যোগ্য সম্পদ পেলাম 1,00,000 টাকা। এই 1,00,000 টাকার উপর 10% অবচয় বলা হয়েছে এখানে, তো আমি 10% করলাম, অর্থাৎ 1 বছরে অবচয় হলো আমার 10,000 টাকা। এটার জন্য আমার জাবেদা দিতে হবে অবচয় হিসাব, যেহেতু অবচয় হচ্ছে আমার জন্য খরচ, সেহেতু আমরা জাবেদা দিব অবচয় হিসাব ডেবিট। পৃথিবীতে জানি আমরা যত খরচ আছে সব খরচ হিসাব কি হয়, ডেবিট হয়। আর পুঞ্জীভূত অবচয়, এটা কেন আমি সেটা একটু বলবো এখন। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট।
ঠিক আছে? ধরো তুমি যে একটা ব্যবসা করতেছো, ব্যবসা করার জন্য একটা আসবাবপত্র কিনলে 1 লক্ষ টাকা দিয়ে। এখন যদি 10 বছর 15 বছর পর তোমার সম্পদটা একসময় তো ভ্যানিশ হবে, ওই ভ্যানিশ হওয়ার জন্য 10 বছর 15 বছর পর তোমার কি আরেকটি সম্পদ কিনতে হবে না? ওই সম্পদটা পুনরায়, ওই সম্পদটা কেনার জন্য আমরা ধরে নিই বছরে আমার যতটুকু টাকা করে অপচয় হচ্ছে ঠিক তত টাকাই আমি ব্যাংকে জমা রাখবো, যাতে সম্পদ যখন ভ্যানিশ হয়ে যাবে ঠিক ব্যাংকে যে টাকা জমা রাখছি অপচয়ের সমপরিমাণ, সেই টাকা দিয়ে আমি পরবর্তীতে আবার আরেকটি সম্পদ কিনে ফেলবো, সেম সম্পদ। এটাকে বলি আমরা পুঞ্জীভূত অপচয়, অর্থাৎ অপচয়ের জন্য আমি কিছু টাকা জমা রাখছি যাতে আমি নতুন করে আবার সেই সম্পদটি কিনতে পারি। অপচয় হিসাব ডেবিট, সেজন্য পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। কত টাকা? এই যে 10,000 টাকা বের করলাম, এই 10,000 টাকা, তো 10,000 টাকা দিয়ে দাও, এখানে টাকা বসিয়ে দিলাম। ওকে, এরপর আমার অপচয়ের জন্য তোমরা মনে রাখবে দুটো জাবেদা দিতে হয়। এই যে এটা আমার কি করতে হবে? হিসাবটা এখন বন্ধ করতে হবে। আবার বলছি, হিসাবটা এখন তোমরা বন্ধ করে দিবে, কারণ এই যে অপচয় এটা হচ্ছে একটা নামিক হিসাব, আর আমরা জানি পৃথিবীতে যত নামিক হিসাব আছে সেই নামিক হিসাবগুলোকে বছরের মধ্যেই বন্ধ করে দিতে হয়, একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে বন্ধ করে দিতে হয় অথবা জিরো দেখাতে হয়। তো এখন দেখো, খুব ভালো করে খেয়াল করো, আমার কিন্তু এইখানে নামিক হিসাব এই অপচয়, এটা কিন্তু হচ্ছে আমার নামিক হিসাব, খরচ হিসাব। এটা কিন্তু না, এটা হচ্ছে আমার বিপরীত সম্পদ। তো এই যে অপচয়, এটাকে এখন জিরো করতে হলে আমাকে কি করতে হবে? অপচয় হিসাবটাকে ক্রেডিট করে দিতে হবে। যেহেতু অপচয় হিসাব ডেবিটে দেয়া আছে, সেহেতু যদি জিরো করতে হয় তাহলে মনে রাখবে যেটা যে ডেবিটে থাকে সেটা ক্রেডিটে চলে যাবে, যেটা ক্রেডিটে থাকে সেটা ডেবিটে চলে যাবে। তাহলে অপচয় হিসাবটা আমরা ক্রেডিট করে দিব, অপচয় হিসাব ক্রেডিট। তাহলে এখন তো কথা আসে যে শিক্ষার্থীরা, আমার এইখানে ডেবিট হবে কোনটা স্যার? ঠিক না, ডেবিট হবে আয় সারাংশ, আয় সারাংশ হিসাব ডেবিট, হিসাব ডেবিট। অথবা এখানে তোমরা লিখতে পারো লাভ লোকসান হিসাব ডেবিট। কারণ হচ্ছে অপচয় একটা যেহেতু হচ্ছে পরিচালন খরচ, এই খরচটাকে কিন্তু আমরা লাভ লোকসান বিবরণীতে দেখাতাম, বিশদ আয় বিবরণীতে দেখাতাম। সেজন্য আমরা এখানে লিখতে পারি লাভ লোকসান হিসাব ডেবিট অথবা আয় সারাংশ হিসাব ডেবিট। আর অপচয় হিসাব যেহেতু এখানে ডেবিট আছে, এখানে ক্রেডিট করে দেবো, অর্থাৎ জিরো হয়ে যাবে। এখন টাকা কোনটা হবে? টাকা আমার এইটাই হবে, 10,000 টাকা। ঠিক আছে, তো 10,000 টাকা একবার ডেবিট আরেকবার ক্রেডিট যদি যোগ বিয়োগ করি তাহলে জিরো হয়ে যাবে না? এই ছিল আমার 2020 সালের জাবেদা, 20 সালের জন্য এতটুকুই জাবেদা। এখন যদি বলে তোমাকে 2012 সালের জাবেদা দিতে, ঠিক সেম ভাবে 2012 সালে আমি কোনো সম্পদ কিনি নাই, এখানে 2012 সালে কোনো সম্পদ কেনা হয়নি, সেজন্য আমার আর তখন এই জাবেদাটা দিতে হবে না। যদি সম্পদ কিনি তাহলেই হচ্ছে আমরা দিব মেশিন হিসাব অথবা যে কোনো সম্পদ থাকবে সেই সম্পদ হিসাব ডেবিট, নগদ অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমার কথা হচ্ছে যে স্যার যদি 2012 সালের জাবেদা দিতে বলে তখন আমরা কি করব? তখন যা শুধুমাত্র তোমরা লিখবে এই দুইটা জাবেদা এখানে বসিয়ে দিবে। ঠিক আছে, এখানেও লিখবে 2012 সাল দিয়ে এভাবে লিখবা, 2012 সাল অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। আবার ডিসেম্বর 31, 2012 সালেই হবে কি আয় সারাংশ হিসাব ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট, এইভাবে চলতে থাকবে। এবার যদি বলে স্যার 2013 সাল, ঠিক সেম ভাবে যতক্ষণ পর্যন্ত না আমি সম্পদ কিনছি ততক্ষণ পর্যন্ত সরলরৈখিক পদ্ধতিতে আমার এই দুটি জাবেদায় দিতে হবে। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, মুখস্থ করে ফেলতে পারো, কিন্তু অপচয়ের জাবেদায় এই দুইটাই হয়, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন তাহলে তোমরা অপচয়ের জাবেদা শিখলে। এখন একটু দেখো 2023 সালের 1 জুলাই তারিখে সম্পদটি 25,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়। আমরা সম্পদটি কিনেছিলাম কত? 2020 সালে। তো দেখো এটার জন্য জাবেদা কি হবে, ঠিক না? খুবই ইম্পর্টেন্ট। 2023 সালের 1 জুলাই তারিখে সম্পদটি 25,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়। সম্পদ বিক্রয়ের জাবেদা যদি থাকে আমি বলেছি পরে দিতে, তো সেটার জাবেদা কি হয় একটু দেখো। আগে সম্পদ বিক্রয় যে করেছো
সেটাতে কি লাভ হয়েছে ক্ষতি হয়েছে সেটি আগে তোমাকে বের করে নিতে হবে। তো সেটি কিভাবে বের করবে দেখো আমরা একটু দেখাচ্ছি। আচ্ছা দেখো আমি সম্পত্তি কিনছি 2020 সালে, তাহলে আমি সম্পত্তি বিক্রি করছি 2023 সালে, তাহলে কত বছর সম্পত্তি ব্যবহার করলাম? 2020, 2021, 2022, 2023। 23 সালের কোন তারিখে বিক্রি করেছি একটু দেখতে হবে, সেটা মার্ক করতে হবে। এই দেখো 2023 সালের 1 জুলাই তারিখে, অর্থাৎ আমি 2020 সাল সম্পদটা ব্যবহার করেছি, 2021 সালেও সম্পদটা ব্যবহার করেছি, 2022 সালেও পুরো সম্পদটা ব্যবহার করেছি, কিন্তু 2023 সালে গিয়ে সম্পত্তি ব্যবহার করেছি আমি 6 মাস। আমি কিন্তু সেখানে পুরো বছর ব্যবহার করতে পারিনি, কারণ 1 জুলাই তারিখে তো বিক্রি করে দিয়েছি, ঠিক না? তাহলে আমার অবচয় 3 বছরের বের করতে হবে। 1 বছরের যেহেতু হচ্ছে 10,000 টাকা অবচয়, তাহলে আমরা 3 বছরের অবচয় কিভাবে বের করবো? 2023 সাল পর্যন্ত 22 সাল পর্যন্ত দেখো, 2022 সাল পর্যন্ত অবচয় হবে আমার মোট অবচয় 10 × 3 কত হয়? 30,000। এখন শোনো, 1 বছরের অবচয় যদি 10,000 টাকা হয়, তাহলে 2023 সালে গিয়ে তো আমি সম্পত্তি ব্যবহার করেছি মাত্র 6 মাস, আমি তো পুরো বছর ব্যবহার করিনি। 1 বছরে যদি অবচয় হয় 10,000 টাকা, তাহলে অর্ধেক বছর অর্থাৎ 6 মাসে অবচয় কত হবে? 6 মাসে অবচয় হবে 5,000 টাকা। তাহলে 2023 সালে সম্পদের অবচয় 5, আর বাকি 2020, 2021, 2022 এই 3 সালে অবচয় হচ্ছে 3 × 10 = 30। 30 আর 5 কত? 2023 সালের 35, অর্থাৎ আমার মোট অবচয় হলো 35,000 টাকা। দেখো 2023 সাল পর্যন্ত আমার মোট অবচয় কত? আবার বলছি 35,000 টাকা। 2023 সাল পর্যন্ত আমার মোট অবচয় 35,000 টাকা। সম্পদটা কিনেছিলাম 1 লক্ষ টাকায় ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর। এখন অবচয় হয়ে গেছে 2023 সালের 1 জুলাই পর্যন্ত 35,000 টাকা। তো 35,000 টাকা বাদ দাও, তাহলে তোমার সম্পদ আর আছে কত? একটু খেয়াল করো, 65,000 টাকা। তুমি সম্পত্তি বিক্রি করেছো কত? এইবার দেখো, এই যে এই 65,000 টাকার আমি একটু বলে দিই, এটা নাম হচ্ছে বহিমূল্য অথবা পুস্তক মূল্য। একটু খাতায় একটু নোট দাও। মোট সম্পদ থেকে অবচয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলে থাকি আমরা পুস্তক মূল্য অথবা বহিমূল্য। আবার বলছি, মোট সম্পদ থেকে অবচয় বাদ দিলে যেটি পাওয়া যায় সেটিকে বলি আমরা পুস্তক মূল্য অথবা বহিমূল্য। এই যে পুস্তক মূল্য অথবা বহিমূল্য, ঠিক আছে? আবার বলছি, মোট সম্পদ থেকে অবচয় বাদ দিলে যেটি পাওয়া যায় সেটিকে বলি আমরা পুস্তক মূল্য অথবা বহিমূল্য। এই বহিমূল্য থেকে তুমি বিক্রয় মূল্যটা বাদ দাও। তো দেখো সম্পত্তি কত টাকায় বিক্রি করেছি? বিক্রি করেছি 25,000 টাকায়, কিন্তু সম্পদের পুস্তক মূল্য দেয়া আছে এখন 65,000 টাকা। তাহলে সম্পদটা যেহেতু আমি 25,000 টাকায় বিক্রি করে দিয়েছি, সেহেতু আমার লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেছে না? কারণ সম্পদের মূল্য হচ্ছে 65, এখন আমি বিক্রি করেছি 25,000 টাকা, তাহলে ক্ষতি হলো কত? একটু খেয়াল করো তো, একটু ক্ষতি হয়েছে কত একটু বের করো। আমার ক্ষতি হয়েছে 40,000 টাকা। দেখো এই 40,000 টাকা কিন্তু আবার ক্ষতি হয়ে গিয়েছে, লাভ কিন্তু হয়নি। তাহলে এই যে ক্ষতি, এটির জন্য জাবেদা দিতে হবে তোমাদেরকে অবশ্যই। আর অবচয়, এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এই যে 35,000 টাকা মোট অবচয়টাকেই আমরা পুঞ্জীভূত অবচয় বলি। আশা করি এতটুকু তোমরা বুঝেছো কিভাবে ক্ষতি অথবা ক্রয় মূল্য তোমার লাভ বের করতে হয়। সেটি আবার অন্য অঙ্কের মাধ্যমে দেখাবো, কোনো সমস্যা নেই। এখন জাবেদাগুলো শেখাচ্ছি। তো দেখো, সম্পদ বিক্রি করলে তখন জাবেদা দিতে হয় যে আমি যদি সম্পদ বিক্রি করি কারো কাছে, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট হবে, কারণ বিক্রি করলে আমি টাকাটা পাবো, সেজন্য নগদান হিসাব ডেবিট। কত টাকা বিক্রি করেছি? 25,000 টাকা। এই 25,000 টাকায় কিন্তু আমাকে দেখাতে হবে এখন, কারণ বিক্রি করেছি তো 25,000 টাকা, ঠিক না? এরপর আমি কি করব? যে অবচয় যতটুকু হলো সেটা আমার জন্য খরচ। এই যে অবচয়, এই অবচয় হিসাবটাকে তোমাকে ডেবিট করে দিতে হবে। তো এটার নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়, কারণ আমার 3 সালের একত্র অবচয় কি
আমরা পুঞ্জীভূত অবচয় বলে থাকি। এটাও হচ্ছে ডেবিট। কত টাকা? 35,000 টাকা। ঠিক আছে, এরপর দেখো আমার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হলে হয় ডেবিট আর লাভ হলে হয় ক্রেডিট। তাহলে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হয়েছে কত টাকা? তো এখানে লিখবা সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ডেবিট। ঠিক আছে, কত টাকা ক্ষতি হলো? 40,000 টাকা। এই 40,000 টাকা আমরা বসাবো। এরবার আমি সম্পদটা বিক্রি করেছি, তার মূল্য কত ছিল? যে সম্পদটি আমি বিক্রি করে দিয়েছি সেটি কিন্তু কিনেছিলাম আমরা 1 লক্ষ টাকা দিয়ে। তো সেজন্য আমরা লিখব সম্পদ হিসাব অথবা মেশিন হিসাব, যেটি বিক্রি করেছি সম্পদ হিসাব ক্রেডিট। কত টাকা? 1 লক্ষ টাকা। ঠিক আছে, তো দেখো তোমার এই পাশটা ডেবিট পাশে যদি যোগ করো তাহলে 1 লক্ষ টাকা বের হবে, ক্রেডিট পাশে তো 1 লক্ষ টাকা দেয়া আছে। এইভাবে আবার বলছি, সম্পদ যদি আমি বিক্রি করি, অর্থাৎ সম্পদ বিক্রয়জনিত জাবেদা যদি দেয়া থাকে না, খুব কম থাকে, তাহলে তোমাকে প্রথমেই বের করতে হবে আমি যে সম্পদটি বিক্রি করছি সেখানে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, সেটি আগে বের করে নেবে। কিভাবে বের করবে সেটি বললাম, মোট সম্পদ থেকে যত বছরের অবচয় বলা হবে তত বছরের অবচয়টা বের করে মোট সম্পদ থেকে বাদ দিবে। বাদ দিলে এই যে 65,000 টাকা পেলাম, এই 65,000 টাকার নাম হচ্ছে বহিমূল্য অথবা পুস্তক মূল্য। এই পুস্তক মূল্য থেকে যখন সম্পদের বিক্রয় মূল্যটা বাদ দিব তখন আমরা পাবো ক্ষতি অথবা লাভ। ঠিক আছে, তাহলে ক্ষতি পেলাম, ক্ষতি পেলে আমার সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হিসাব হয় ডেবিট, আর যদি লাভ হতো তখন সম্পদ বিক্রয়জনিত লাভ হতো ক্রেডিট। এইভাবে তোমাকে করতে হবে। নগদান হিসাব ডেবিট হলো কেন? আমি সম্পদ যদি বিক্রি করি তাহলে টাকাটা আমি পাবো। এই যে 25,000 টাকা আমি সম্পদগুলো বিক্রি করে দিচ্ছি, তাহলে টাকাটা আমি পাচ্ছি, নগদান হিসাব ডেবিট। পুঞ্জীভূত অবচয় ডেবিট হলো কেন? এটা আমার জন্য এখন খরচ, কারণ একটা সম্পদ ব্যবহারের ফলে সে ক্ষয় হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ক্ষতি হয়ে গেছে, সেজন্য আমি ডেবিট দিয়েছি। এরপর সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হয়েছে সেটা তো বললাম, আর সম্পদ হিসাব, সম্পদটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, সম্পদ যদি চলে যায় অথবা কমে যায় তখন সেটা হবে ক্রেডিট, সেজন্য সম্পদ হিসাব ক্রেডিট। এরপর লাস্ট ওয়ান যে জাবেদাটি, এটি হচ্ছে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, ভগ্নাবশেষ মূল্য বিক্রয়। তুমি একটা সম্পদ ভগ্নাবশেষ মূল্যে বিক্রি করে দিচ্ছ। ধরো এখানে ভগ্নাবশেষ মূল্য কত ছিল? এই যে ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000 টাকা। এটার মিনিংটা কিন্তু আমরা বলেছি একটু আগে, যে 1 লক্ষ টাকার যেই সম্পদটি আমরা কিনেছি সেটি কিন্তু আমরা বিক্রি করতে পারবো ব্যবহার করার পরে শুধুমাত্র 10,000 টাকায়, অর্থাৎ তার ব্যবহার উপযোগিতা কমার পর যেই মূল্যে বিক্রি করা যায় সম্পদটিকে, সেই মূল্যটাকে বলে থাকি আমরা ভগ্নাবশেষ মূল্য। তো এই ভগ্নাবশেষ মূল্যে যদি আমরা বিক্রি করি তাহলে জাবেদাটা কি হয়? সেম, আমি সম্পদ বিক্রি করলেই তো আমার হচ্ছে কি হবে, নগদান হিসাব ডেবিট হবে, কারণ আমি তো নগদে বিক্রি করছি, নগদান হিসাব ডেবিট। আর হচ্ছে তোমাদের যেহেতু নগদে বিক্রি করেছি তাহলে নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে তোমাদের কি বিক্রি করেছো ভাইয়া? ভগ্নাবশেষ সম্পদ। তাহলে এখানে লিখতে পারো ভগ্নাবশেষ সম্পদ হিসাব ক্রেডিট। ঠিক আছে, এতটুকুই কিন্তু, ঠিক আছে, বেশি কিন্তু ঝামেলা নয়। এই প্রশ্নটি যদি আসে তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টেই এটি আসতে দেখা যায়। তো এই ছিল তোমাদের জাবেদা দাখিলা, একদম পূর্ণাঙ্গ দাখিলা, সবগুলো জাবেদা একসাথে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, পরবর্তীতে অঙ্ক করার মাধ্যমে আরও ভালো কিছু শিখতে পারবো আশা করি। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আমি সেটি বোঝানোর জন্য ট্রাই করব। ওকে, ধন্যবাদ।